রাত্রি এখন প্রায় 11টা। ট্রেন আসতে এখনো একটু দেরি আছে। পকেট থেকে আরো একটা সিগারেট বের করলো নীল। ঠান্ডা একটু পড়েছে। রাতের দিক ভালোই তা বুঝতে পারা যায়। রেল লাইনের ধারে একটা জায়গায় একা বসে আছে সে। চারিদিকে কোনো মানুষ নেই, একদম নিস্তব্ধ একটা জায়গা। মনে মনে ভাবছিল আজ সারাদিনের কথা। আজ সকাল থেকে ইচ্ছে করেই ফোনটা বন্ধ রেখেছিল, কিন্তু সন্ধ্যার পর থেকে কোনো একজনের সাথে কথা বলার জন্য মন ছটফট করছিল। কিন্তু এমন কেউ ছিল না যার সাথে কোনো কারণ ছাড়া একটু কথা বলা যাবে। বাড়ি থেকে বের হবার সময় নীলের পোষ্য বারবার ঘেউ ঘেউ করছিল, জানান দিচ্ছিল সে আছে, সে অপেক্ষা করে থাকবে নীলের জন্য। ট্রেন আসার সময় হয়ে এসেছে। 30 মিনিট হয়ে গেল। একা এখানে বসে আছে। ট্রেনের শব্দ শুনতে পেল নীল। ট্রেন আসছে। উঠে দাঁড়ালো সে। লাইন ধরে হাঁটতে শুরু করলো। আলো আঁধারিতে চোখে তুলে তাকালো ট্রেনের দিকে। খুব কাছেই চলে এসেছে। আর একটু। ঠিক সেই মুহূর্তে দেখলো তার সামনে দিয়ে একটা ছেলে ছুটে যাচ্ছে। নীল পরিষ্কার বুঝতে পারছে ছেলেটার উদ্দেশ্য। ঠিক সেই মুহূর্তে নীলের কি হলো নীল নিজেই বুঝতে পারল না। তার শুধু মনে হলো ছেলেটাকে বাঁচাতে হবে। ছুটে গেল ছেলেটার দিকে। তারপর ছেলেটার জামার কলার ধরে টেনে নিতে পাশে গিয়ে পড়ল দুজনে। ট্রেন দুরন্ত গতিতে চলে গেল। পাশে থাকা পাথরগুলোতে নীলের হাতটা একটু লেগেছে। হাতটা দেখতে দেখতে খেয়াল হলো ছেলেটা না উঠে ওইভাবেই শুয়ে শুয়ে কাঁদছে। নীল কিছুক্ষণ বসে থাকলো ছেলেটার কাছে, একদম চুপ করে। কোনো প্রশ্ন করল না। 15 মিনিট পর ছেলেটার হাত ধরে বলল, চলো এবার ওঠো, সামনেই তো রেল স্টেশন, একটু চা খেয়ে আসি। ছেলেটি হতবম্বের মতো তাকিয়ে থাকলো নীলের দিকে। নীল এবার 2 হাতে ধরে ছেলেটিকে ধরে তুলল। তারপর সামনে পড়ে থাকা ছেলেটির জুতোটা নিয়ে এসে ছেলেটির পায়ে পরিয়ে দিল। আসলে তখন ওইভাবে টানতে গিয়ে ছেলেটির জুতো খুলে গিয়েছিল। নীল এবার বলল, চলো। দুজনে রাস্তায় হাঁটছে, কেউ কোনো কথা বলছে না। নীল একবার শুধু জিজ্ঞাসা করলো, তোমার নাম কি ভাই? ছেলেটি বলল, আমার নাম অমর, অমর বিশ্বাস। নীল আর কোনো কথা বলল না। ছেলেটির বয়স বড়জোর 25 বছর। এই কম বয়সী ছেলেটির জীবনে এমন কি ঘটেছে যার জন্য এমন পথ বেছে নিল? ছেলেটিকে নিয়ে রেল স্টেশনের কাছে একটি চায়ের দোকানে এসে বসল। এই চায়ের দোকানটা সারা রাত খোলা থাকে। নীল 2 কাপ চা নিয়ে এসে ছেলেটির দিকে 1 কাপ চা ধরে বলল, এই নাও অমর। অমর কাঁপা কাঁপা হাতে চাটা নিল। নীল নিজের জ্যাকেট খুলে অমরের গায়ে জড়িয়ে দিল। অমরের সামনে বসে নীল আরো একটা সিগারেট ধরালো। 1 হাতে সিগারেট আর 1 হাতে চায়ের কাপ। নীল বলল, আচ্ছা অমর, তোমার কাছে জীবনের সংজ্ঞা কি? অমর চোখ তুলে এবার নীলের দিকে তাকালো। ধীরে ধীরে বলল, প্যারালাইজড বাবা আর সারাদিন সেলাইয়ের কাজ করতে থাকা মায়ের দীর্ঘশ্বাস। নীল এবার বলল, আচ্ছা এবার বলো মৃত্যুর সংজ্ঞা কি? অমর হাঁ করে তাকিয়ে থাকলো নীলের দিকে। নীল হাসি মুখে বলল, জানো না তো? আমিও জানি না। আর এই না জানা জিনিসের প্রতি এত ঝোঁক কেন বলো তো আমাদের? যা আছে তা নিয়ে তো নতুনভাবে শুরু করা যায়। একটু সময় লাগবে, কিন্তু করা তো যায়। নীল খুব করে চাইছে অমর হ্যাঁ বলুক, কারণ তার একটা হ্যাঁ শুনলে নীলও আবার নতুন করে সবকিছু শুরু করার এনার্জি পাবে। যে ছেলেটা এই মুহূর্তে মৃত্যুর মুখ থেকে ঘুরে এসেছে, সে একবার সব জড়তা ভয় কাটিয়ে সাহস করে হ্যাঁ বলুক। অমর ধীরে ধীরে বলল, হ্যাঁ করা তো যায়। আমরা চাইলে সব পারব, তাই না দাদা? এত তাড়াতাড়ি হার মেনে নেওয়ার জন্য তো এই জীবন পায়নি। অমরের চোখ দুটো ছলছল করছে। নীল এবার এক অদ্ভুত শান্তিতে চোখটা বন্ধ করলো। মনে মনে ভাবল, এবার এখান থেকে তারও ঘুরে দাঁড়ানোর গল্প শুরু হবে। চা দুজনেরই শেষ। নীল এবার বলল, কিছু খেয়েছো তুমি? অমর বলল, হ্যাঁ, মায়ের হাতের রান্না করা খাবার খেয়ে বেরিয়েছি। ভেবেছিলাম এই শেষ খাচ্ছি।
তাই খুব ভালো করে পেট ভরে খেয়েছি। তারপর মাকে বলেছিলাম একটু কাজ আছে, রাতে বাড়ি ফিরতে দেরি হবে, তুমি ঘুমিয়ে যাবে। বাড়ি থেকে বেরোনোর সময় মা পিছু ডেকে বলেছিল, তুই না ফিরলে আমার ঘুম আসবে না, তাড়াতাড়ি ফিরিস বাবা। নীল হাসল, তারপর বলল, এই রকম সিদ্ধান্ত নেওয়ার কারণ কি অমর ভাই? অমর বলল, আমাকে পড়াতে গিয়ে বাবা মায়ের সব টাকা শেষ। বর্তমানে বাবার স্ট্রোক হয়ে প্যারালাইজড হয়ে আছেন। মা কোনো রকমের সেলাইয়ের কাজ করে সংসার চালাচ্ছে। বাবার এত ওষুধপাতি, সংসারের যাবতীয় খরচ মা একা সামলাতে পারছে না। আমি একটা কাজের জন্য এদিক ওদিক ঘুরছি, এত ভালো নাম্বার পেয়েও কিচ্ছু হচ্ছে না। নীল আবার একটা সিগারেট ধরালো, তারপর বলল, আরো কিছু গল্প আছে তোমার জীবনে যা এখনো বলনি। অমর এবার হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলল, কাল নেহার বিয়ে, ভেবেছিলাম একটা জব পায়, তারপর মনের কথা নেহাকে বলবো। আরো কিছুক্ষণ কাঁদার পর অমর একটু হালকা হলো, তারপর বলল, আমি ভুল করেছিলাম দাদা, এইভাবে স্বার্থপরের মতো চলে যাচ্ছিলাম। আমার মা বাবার কি হবে আমি না থাকলে? নীল বলল, আমি একটা উপকার করতে পারি তোমার। অমর অবাক হয়ে বলল, কি উপকার দাদা? নীল বলল, জবের একটা ব্যবস্থা করতে পারি। অমর অনেকটা আশা নিয়ে নীলের দিকে তাকিয়ে বলল, সত্যি বলছো দাদা? নীল বলল, সেনগুপ্ত ইন্ডাস্ট্রির নাম শুনেছ? তার মালিক নীলাদ্রি সেনগুপ্তকে চেনো? অমর বলল, না দাদা, তাকে কোনোদিন চোখে দেখিনি, তবে নাম শুনেছি। আচ্ছা দাদা, নীলাদ্রি সেনগুপ্তের জীবনে তো একটা ঘটনা ঘটেছে, একটা অ্যাক্সিডেন্টে তার মিসেস আর মেয়ে মারা গেছে। নীল বলল, হ্যাঁ ঠিকই বলেছ। অমর বলল, তিনি এখন কেমন আছেন কে জানে? নীল বলল, ধীরে ধীরে আবার সে উঠে দাঁড়াচ্ছে, আমি তাকে খুব ভালো করে চিনি। এই নাও কার্ড, কাল সকাল 10টার মধ্যে চলে আসবে এই ঠিকানায়, জব পেয়ে যাবে, স্যালারিও ভালোই পাবে। অমর নীলের হাতটা ধরে বলল, তুমি যে কত উপকার করলে দাদা, তা তুমি নিজেও জানো না। তুমি আমাকে নতুন জীবন দিলে, আমি তোমার এই ঋণ কোনো দিন ভুলব না। নীল হেসে বলল, রাত হয়ে গেছে অনেক, যাও এবার বাড়ি চলে যাও। অমর হেসে বলল, ঠিক আছে দাদা। অমর কিছুটা হেঁটে সামনে এগিয়ে গেল। পকেট থেকে ফোনটা বের করে সুইচ অন করে দেখল তার মা অনেকবার ফোন করেছে। অমর বুঝতে পারল জীবনের সংজ্ঞা কি, তাই ঘুরে নীলকে কিছু বলতে গিয়ে দেখল নীল সেখানে নেই। মনে মনে বলল, দাদা, তোমার নামটাও জানা হলো না, আর তোমাকে বলা হলো না জীবনের মানে অপেক্ষা। এই যে আমার মা না ঘুমিয়ে অপেক্ষা করছে আমার জন্য, এটাই আমার জীবনের সংজ্ঞা। ধন্যবাদ দাদা, আমাকে নতুন জীবন দেওয়ার জন্য। অমর এবার দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ভালো থাক নেহা, অনেক সুখী হ। তারপর অমর ফোনটা বের করে মাকে ফোন করলো। ওই প্রান্তে মা তাড়াতাড়ি ফোনটা ধরে বলল, কোথায় আছিস বাবা? রাত অনেক হয়েছে, বাড়ি ফিরে আয়। অমর এবার হেসে বলল, হ্যাঁ মা, ফিরছি, একটা কাজের সন্ধান পেয়েছি, কাল 10টায় বেরোতে হবে। নীল বাড়ি ফিরল। গেটের কাছে এসে নেম প্লেটে লেগে থাকা ধুলো মুছে নামগুলো দেখল, নীলাদ্রি সেনগুপ্ত, অহনা সেনগুপ্ত, আত্রেয়ী সেনগুপ্ত। নীল মনে মনে বলল, তোমরা আজীবন আমার এই হৃদয়ে থেকে যাবে, তবে এবার আমাকে আমার কাজে মন দিতে হবে। অনেক মানুষ ভালো নেই, তাদের আলোর দিশা দেখাতে হবে। দরজা খুলতেই নীলের পোষ্য আবারও ঘেউ ঘেউ করে উঠল, যেন মনে হয় বকা দিচ্ছে, বলছে, এত দেরি করে ফিরলে কেন? নীল তার পোষ্যকে জড়িয়ে ধরে চোখের জল মুছে নিল।